বছরের পর বছর ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং প্রতিটি বাজেটের আগে প্রত্যাশার পারদ উঠেছে নামেছে, সেই নবম পে স্কেলের গেজেট প্রকাশের সময় এখন একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সেই বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ সরকারের নবম পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। এই একটি ঘোষণাই এই মুহূর্তে সারা দেশে একটি ঐতিহাসিক তাৎপর্য বহন করছে, কারণ এটি শুধু একটি তারিখের ঘোষণা নয়, এটি লক্ষাধিক পরিবারের স্বপ্ন ও প্রত্যাশার একটি সুনির্দিষ্ট পরিণতির দিকে যাত্রার ঘোষণা। তবে এই ঘোষণার সাথে সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী তথ্য সামনে এসেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে এবং সরাসরিভাবে জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই। বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা চলছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের চাপ, এই সব কিছু মিলিয়ে সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই বাস্তবতার আলোকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নবম পে স্কেল একটি ধাপে সম্পূর্ণরূপে কার্যকর করা সম্ভব হবে না। পরিবর্তে এটি বাস্তবায়িত হবে দুটি পৃথক ধাপে। এই সিদ্ধান্তটি এই মুহূর্তে সারা দেশে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি ঠিক কী এবং এটি কিভাবে কাজ করবে সেটি বোঝার জন্য আমাদের একটু বিশদভাবে আলোচনা করতে হবে, কারণ অনেকেই এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না এবং শুধুমাত্র দুই ধাপ শুনেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। সহজভাবে বুঝতে হলে একটি বাস্তব উদাহরণ ধরা যাক। বাংলাদেশের একজন মধ্যম সারির সরকারি কর্মচারী যার বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা। নবম পে স্কেল অনুযায়ী তার নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা। এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হল ১০,০০০ টাকা। যদি এই ১০,০০০ টাকা বৃদ্ধি একটি ধাপে কার্যকর হতো তাহলে তিনি এখনই সরাসরি প্রতি মাসে ১০,০০০ টাকা বেশি পেতেন এবং তার মূল বেতন ২২,০০০ থেকে এক লাফে ৩২,০০০ টাকায় উঠে যেত। কিন্তু দুই ধাপে বাস্তবায়নের কারণে প্রথম ধাপে ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে, ফলে তার মূল বেতন হবে ২৭,০০০ টাকা। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৫,০০০ টাকা যুক্ত হলে তার বেতন পূর্ণ ৩২,০০০ টাকায় পৌঁছাবে। অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যমাত্রা পরিবর্তন হয়নি, শুধু সেই লক্ষ্যে পৌঁছানোর পথটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। এই পরিকল্পনার পেছনে সরকারের অর্থনৈতিক যুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি বোঝা দরকার। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। এই বিশাল সংখ্যক মানুষের বেতন যদি একসঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয় তাহলে সরকারের বার্ষিক বাজেটের উপর অতিরিক্ত হাজার হাজার কোটি টাকার আর্থিক চাপ পড়বে। এই বিপুল অর্থ একসঙ্গে সংগ্রহ করা এবং ব্যয় করা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই একসঙ্গে বিশাল পরিমাণ অর্থ বাজারে ছেড়ে দিলে মূল্যস্ফীতির উপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ চাহিদা হঠাৎ বেড়ে গেলে পণ্য ও সেবার দাম বাড়ে এবং যে বেতন বৃদ্ধি পেল সে বৃদ্ধির একটি বড় অংশ মূল্যস্ফীতিতে হারিয়ে যায়। কিন্তু দুই ধাপে বাস্তবায়ন করলে এই বিপুল আর্থিক চাপকে দুটি পর্যায়ে ভাগ করে নেওয়া যায়। প্রথম বছরে একটি নির্দিষ্ট পরিমাণ এবং পরবর্তী ধাপে বাকি অংশ। এতে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে থাকে, মূল্যস্ফীতির ঝুঁকি কমে এবং দীর্ঘমেয়াদে পে স্কেলটি আরও টেকসই হয়। এখন যারা ভাবছেন যে দুই ধাপে বাস্তবায়ন মানে শুধুই ক্ষতি, তাদের জন্য একটি বিস্তারিত বিশ্লেষণ করা দরকার। কারণ নবম পে স্কেলের সুবিধা শুধুমাত্র মূল বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা, যেগুলো একজন কর্মচারীর সামগ্রিক মাসিক আয়কে তার মূল বেতন বৃদ্ধির তুলনায় অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে। প্রথমত, বাড়ি ভাড়া ভাতার কথা বলতে হয়। বাংলাদেশে সরকারি কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে পান।
মূল বেতন বাড়লে এই ভাতার পরিমাণও স্বাভাবিকভাবেই বাড়বে। দ্বিতীয়ত, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতাও নতুন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারিত হবে। এই সমস্ত ভাতা মিলিয়ে একজন কর্মচারীর মোট মাসিক আয়ে যে পরিবর্তন আসবে সেটি তার মূল বেতন বৃদ্ধির চেয়ে অনেক বেশি হবে। একটি নির্দিষ্ট উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। ধরুন, একজন কর্মচারীর বর্তমান মূল বেতন 22,000 টাকা এবং বিভিন্ন ভাতা মিলিয়ে তার মোট মাসিক আয় প্রায় 30,000 টাকা। নবম পে স্কেলের প্রথম ধাপে যদি তার মূল বেতন 27,000 টাকায় উন্নীত হয় এবং সেই অনুযায়ী ভাতাগুলো পুনর্নির্ধারিত হয়, তাহলে তার মোট মাসিক আয় সম্ভবত 35 থেকে 37,000 টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ প্রথম ধাপেই তিনি শুধু 5,000 টাকা নয়, 7 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবেন। এই বাড়তি অর্থ তার পরিবারের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। সন্তানের পড়াশোনার খরচ, বাড়ির ভাড়া এবং মাসের বাজার খরচ সামলানো আগের চেয়ে অনেক সহজ হয়ে যাবে। বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টিও এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটি সবচেয়ে বেশি প্রভাবশালী। সরকারি কর্মচারীরা প্রতি বছর যে বার্ষিক ইনক্রিমেন্ট পান সেটি মূল বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে ইনক্রিমেন্টের পরিমাণও সমানুপাতিক হারে বাড়বে। যে কর্মচারী বর্তমানে বছরে 1,000 টাকা ইনক্রিমেন্ট পাচ্ছেন, নতুন স্কেলে তিনি 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত ইনক্রিমেন্ট পেতে পারেন। এই পার্থক্যটি বছর বছর যোগ হতে থাকলে 5 বছরে 10,000 টাকা এবং 10 বছরে 20,000 টাকা পর্যন্ত পার্থক্য তৈরি হতে পারে। একজন কর্মচারী যিনি আরও 10 থেকে 15 বছর চাকরি করবেন, তার জন্য এই বর্ধিত ইনক্রিমেন্টের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। অনেকে শুধু তাৎক্ষণিক বেতন বৃদ্ধির দিকে মনোযোগ দেন, কিন্তু দীর্ঘমেয়াদী হিসাবে বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেনশন ব্যবস্থার উপর নবম পে স্কেলের প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে। বাংলাদেশের পেনশন ব্যবস্থা অনুযায়ী একজন কর্মচারীর অবসরের সময় তার সর্বশেষ মূল বেতনের উপর নির্ভর করে পেনশনের পরিমাণ নির্ধারিত হয়। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে যারা আগামীতে অবসর নেবেন তাদের পেনশনও উল্লেখযোগ্যভাবে বাড়বে। এমনকি যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের পেনশনও পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে। একজন কর্মকর্তা যিনি এখন মাসে 15,000 টাকা পেনশন পাচ্ছেন, নবম পে স্কেলের প্রভাবে তার পেনশন 20 থেকে 22,000 টাকায় উন্নীত হতে পারে। বাংলাদেশে বর্তমানে যেভাবে জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং চিকিৎসা খরচ বৃদ্ধি পাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে পেনশনের এই বৃদ্ধি অবসরপ্রাপ্তদের জন্য একটি বিশাল স্বস্তির বিষয়। পদোন্নতির কাঠামোতেও নবম পে স্কেলের প্রভাব পড়বে এবং এটি অনেক সরকারি কর্মচারীর জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। নতুন বেতন কাঠামো চালু হলে বিভিন্ন গ্রেডের মধ্যে আর্থিক পার্থক্য আরও সুস্পষ্ট এবং আকর্ষণীয় হবে। একজন কর্মচারী যখন দেখবেন যে পদোন্নতি পেলে তার আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, তখন স্বাভাবিকভাবেই তিনি আরও বেশি মনোযোগ ও দক্ষতার সাথে কাজ করতে অনুপ্রাণিত হবেন। যারা দীর্ঘদিন ধরে একই পদে আটকে আছেন এবং পদোন্নতির সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য নতুন পে স্কেল নতুন একটি পথ খুলে দিতে পারে। বিভিন্ন গ্রেডের মধ্যে কাঠামোগত পরিবর্তনের ফলে কোনো কোনো ক্ষেত্রে দ্রুততর পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে। দ্বিতীয় ধাপ কখন কার্যকর হবে, এই প্রশ্নটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত। গেজেট প্রকাশের আগে এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়, কারণ চূড়ান্ত সিদ্ধান্তটি গেজেটেই থাকবে। তবে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আগামী একটি অর্থবছরের মধ্যেই দ্বিতীয় ধাপের ঘোষণা আসতে পারে। তবে এটি নির্ভর করবে দেশের রাজস্ব আদায়ের পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশের পরিবর্তন এবং সরকারের সামগ্রিক আর্থিক সামর্থ্যের উপর। সরকারি কর্মচারীরা আশা করছেন যে দ্বিতীয় ধাপ যত দ্রুত সম্ভব কার্যকর হোক এবং তারা পূর্ণ বেতন সুবিধা ভোগ করতে পারুন। নবম পে স্কেলের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তারা বলছেন, এই পে স্কেল শুধু আজকের জন্য নয়, এটি আগামী 5 থেকে 10 বছরের জন্য বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর একটি মজবুত ভিত্তি তৈরি করবে।
ভবিষ্যতের সমস্ত ইনক্রিমেন্ট, পদোন্নতি, বিভিন্ন ভাতা এবং পেনশন এই নতুন কাঠামোর উপর নির্ভর করে নির্ধারিত হবে। যারা আজ চাকরিতে আছেন তারা যেমন এর সুফল পাবেন, তেমনি ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তারাও এই কাঠামোর সুবিধা পাবেন। এই বিবেচনায় নবম পে স্কেল একটি প্রজন্মকে ছাড়িয়ে আরও দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করবে। সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নবম পে স্কেলের প্রভাব আরও ব্যাপক। দেশে লক্ষাধিক সরকারি কর্মচারীর আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই বাড়তি চাহিদার সুফল পাবেন। গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়বে, কারণ অনেক সরকারি কর্মচারী গ্রাম থেকে শহরে চাকরি করেন এবং তাদের বাড়তি আয়ের একটি অংশ গ্রামে পরিবারের কাছে পাঠান। এই অর্থ গ্রামের স্থানীয় অর্থনীতিকেও সচল রাখতে সহায়তা করে। সব মিলিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন মানে শুধু কয়েক লাখ কর্মচারীর আয় বৃদ্ধি নয়, এটি কোটি কোটি মানুষের জীবনে পরোক্ষভাবে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরির আকর্ষণ বাড়ানোর ক্ষেত্রেও নবম পে স্কেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত কয়েক বছরে অনেক মেধাবী তরুণ বেসরকারি খাতে বা বিদেশে চলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।